ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। সাবলাইম লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ আব্দুল মুহিত। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব দশম শ্রেণীর একটি অতি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ ছোট গল্প তথা জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। অর্থাৎ তোমরা থাম্বনেল দেখি চিনতে পেরে গেছো, বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে। তবে আমি আশা করব আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টেড হতে চলেছে। সো শুরু করা যাক। তো জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, আজকে আমরা সরল অর্থ গল্পটির আমরা সরল অর্থ লাইন বাই লাইন পড়ে জানব এবং যে সমস্ত শর্ট কিংবা ওয়ার্ড কোশ্চেন্স হতে পারে পরীক্ষাতে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে জাস্ট আলোচনা করব। জ্ঞানচক্ষু মানে কি? প্রথমে আমরা জানবো জ্ঞানচক্ষু মানে কি। জ্ঞানচক্ষু মানে হলো অন্তর্দৃষ্টি, অর্থাৎ জ্ঞানের চোখ। জ্ঞানের চোখ মানে অন্তর্দৃষ্টি। যেমন এই দৃষ্টিতে কি দেখা যায়? আমরা জানি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। আমরা সবাই বলি তিনে নেত্র। নেত্র মানে তো চোখ, তাহলে তিনটে চোখ। তাহলে তিনটে চোখ কোথায়? আমাদের তো দুটো চোখ, আর একটা চোখ হলো জ্ঞানের চোখ। আমরা সবাই দেখাই কপাল, কপালে আচ্ছা আর একটা চোখ মানে জ্ঞানের চোখ। এই চোখ দ্বারা দেখা যায় কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো আমরা এই জ্ঞানের চোখ দিয়ে আমরা বুঝতে পারি বা দেখতে পাই। তাহলে জ্ঞানচক্ষু হলো অন্তর্দৃষ্টি। তাহলে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আমরা তাহলে এখন লাইন বাই লাইন পড়ব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তোমরা এই লাইনটা প্রথমেই আন্ডারলাইন করো। যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, আন্ডারলাইন হলো। তখন কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল আমরা পরে পড়ব। দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে কথাটা শুনে তপনের চোখ কী হয়েছে? মার্বেল হয়ে গেছে। মার্বেল মানে মার্বেল পাথর, মার্বেল পাথর তো হয়ে যায়নি, মানে চোখটা দাঁড়িয়ে গেছে, চোখ মানে আবেগময় হয়ে গেছে। তাই বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দিদার ঘটাপটা করে তিনি নাকি বই লেখেন। তাহলে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছে? যে তার নতুন মেসোমশাই, অর্থাৎ তার কদিন আগে তার মাসির সঙ্গে যে বিয়ে হয়েছে যে লোকটার, অর্থাৎ নতুন মেসোমশাই, সে নাকি বই লেখেন, সে নাকি লেখক। আর এই কথাটা শুনি তপনের চোখ মার্বেল, অর্থাৎ চোখ দাঁড়িয়ে গিয়েছিল। এখানে দেদার মানে হলো জানতে হবে, এবং ঘটাপটা মানে দেদার মানে প্রচুর, মানে অনেক অনেক, আর ঘটাপটা মানে যাগযজ্ঞ বা অনুষ্ঠান। তা অনেক অনুষ্ঠান, অনেক যাগযজ্ঞপূর্ণভাবে অনুষ্ঠান হয়ে বিয়ে হয়েছে সেটা বলছে। সে সব বই নাকি ছাপাও হয়, যে সে তো বই লেখে, আবার সেই সব বই নাকি আবার ছাপাও হয়। অনেক ছাপা হয়েছে মেসোর, অনেক বই আবার ছাপাও হয়েছে মেসোর। অর্থাৎ মেসোর অর্থাৎ নতুন মেসোর কথা বলছে, যে তার নাকি অনেক বই ছাপাও হয়ে গেছে। এরপর বলছে দেখো, যে তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। আচ্ছা, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। এরপর হচ্ছে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। জলজান্ত মানে স্বচক্ষে, মানে চোখের সামনে নিজের চোখ দিয়ে, মানে নিজের চোখ দিয়ে সে কোনোদিন এইরকম একটা লেখককে, অর্থাৎ লেখকের নাম শুনে এসেছে, লেখকের লেখা সে পড়ে এসেছে, কিন্তু লেখককে কোনোদিন দেখেনি। তাই বলছে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। অর্থাৎ জলজান্ত মানে চোখের সামনে স্বচক্ষে এরকম একজন লেখককে কাছ থেকে সে দেখেনি। দেখা যায় তাই জানতোই না, যে দেখা যায় তা জানতো না। তাই তপন এটাও ভাবতে পারেনি, কল্পনা করতে পারেনি যে এরকম একজন লেখককে চোখের সামনে দেখা যায়। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা ও মেজো কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই লাইনটাই আন্ডারলাইন করো।
তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? যে লেখকরা যে তার বাবা, কাকা কিংবা ছোট মামা ইত্যাদি এদের মতোই মানুষ হয়, এই বিষয়ে তপনের বিশাল একটা সন্দেহ ছিল। সন্দেহ মানে সংকোচ, মনের ভিতরে একটা সন্দেহ ছিল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। দেখো এখানে কি বলছে, যে কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের এখানে একটা জ্ঞানচক্ষু অর্থাৎ জ্ঞানের চোখ উদয় হয়েছে। সূর্য উদয় হলে যেমন রাতের অন্ধকার দূরীভূত হয় এবং আলো হয়, অর্থাৎ দিন শুরু হয়, এইরকম যেন তপনের একটা জ্ঞানের চোখ উদিত হয়েছে। তাই এখানে বলছে যে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে তপনের জ্ঞানচক্ষু গল্পে তপনের প্রথম জ্ঞানচক্ষু কখন খুলেছিল বা কী দেখে খুলেছিল, তখন কোথায় বা কখন খুলেছিল? নতুন মেসোকে দেখে। তো নতুন মেসো যে একজন, অর্থাৎ লেখকরা যে মানুষ হয়, বাবা কাকার মতো মানুষ হয়, আমাদের মতো মানুষ হয়, সাধারণ মানুষ হয়, এই বিষয়ে তার জ্ঞানচক্ষু খুলে যায়। অর্থাৎ তার যে সমস্ত ভুল ধারণা ছিল অন্য গ্রহের প্রাণী, জীব ইত্যাদি সম্পর্কে একটা ধারণা ছিল, সেই সমস্ত ভুল ধারণাগুলো, ডাউটগুলো ক্লিয়ার হলো। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। কি বলছে দেখো, আশ্চর্য, এত বলছে আশ্চর্য যে কোথাও কিছু উল্টোপাল্টা নেই, কোথাও কোনো রকমের পরিবর্তন বা চেঞ্জ দেখা যাচ্ছে না, একেবারে নিছক মানুষ। বলছে একেবারে নিছক, পুরোটাই মানুষ, একেবারে নিছক মানুষ মানে সামান্য মানুষ। আমরা যেরকম নিছক মানে এখানে সামান্য, নিছক মানুষ অর্থাৎ সামান্য মানুষের মতোই মানুষ একদম। সে ওদের মতোই দাড়ি কামান, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমন। অর্থাৎ কী বলছে, যে একদম বাবা কাকাদের মতোই, যে দাড়ি কামানোর সময় দাড়ি কামায়, অর্থাৎ দাড়ি সেভ করে, সিগারেট খায়, খেতে বসে বেশি খেতে পারবে না, আরে ব্যাস এত কি খাওয়া যায় ইত্যাদি বলে, এবং অর্ধেক খাবার তুলে দেয়। যে স্নানে, এখানে চান মানে স্নান, গোসল, তাহলে গোসলের সময় গোসল করে এবং ঘুমের সময় ঘুমানোর সময় কী করে, তাহলে ঘুমোয়। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। এখানে আন্ডারলাইন করো এই লাইনটা, যে এদেশের কিচ্ছু হবে না। তাহলে এদেশের কিচ্ছু হবে না, এ কথাটা কার, কে বলেছে, কখন বলেছে? কে বলেছে? তপনের নতুন মেসোমশাই। কখন? যখন সে খবরের কাগজ পড়ে এবং খবরে বিভিন্ন রকম সংবাদ দেখে দেশের, সেই সংবাদ দেখতে দেখতে সে এই উপলব্ধি করে এবং সে এই কথা বলে যে এদেশের কিচ্ছু হবে না। তারপরে বলছে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে মামার বাড়িতে কোন উপলক্ষে বা কিসের জন্য তপন এসেছে? 1 মার্কের প্রশ্ন। মামার বাড়িতে বিয়ে উপলক্ষে তপন এসেছে। আচ্ছা, আজ ছুটি আছে বলেই রয়ে গেছে, আজ ছুটি, স্কুলে ছুটি আছে, তাই সে মামার বাড়িতেই আছে। আর ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, মেসো তো একটা কলেজের অধ্যাপক, তাই বলছে যে মেসোরও গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। অর্থাৎ তার নতুন মেসোমশাইয়েরও ছুটি রয়েছে কলেজ, সেই জন্য কলেজের, যেহেতু তিনি প্রফেসর তাই তার কলেজে থাকা কথা, কিন্তু কলেজ যেহেতু ছুটি আছে সেহেতু তিনিও তার শ্বশুর বাড়িতে এসে, অর্থাৎ তপনের নানার বাড়িতে এসে থেকে গেছে। এরপর বলছে তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। এ লাইনটায় দাগ দাও।
যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। কি বলছে তাহলে, যে তাই অহরহে জলজন্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। কেন, যে তার মানে অর্থাৎ নতুন মেসোর কলেজ ছুটি, তাই সে শ্বশুরবাড়িতে এসে আছেন, এবং তপনেরও স্কুল ছুটি, তাই তপনও তার মামার বাড়িতে যাবে বা গিয়েছে। তাই দুজনে একজনের বাড়িতে গিয়েছে, অর্থাৎ নতুন মেসোর মামার বাড়িতে, আর এদিকে নতুন মেসো তার শ্বশুর বাড়িতে, অর্থাৎ একটা বাড়িতে গিয়েছে। তাই সেই সুযোগে তাদেরকে অর্থাৎ নতুন মেসোমশাই তথা লেখকের সঙ্গে লেখককে চক্ষে সে দেখতে পাবে, এই সুযোগটা পাওয়া যাবে। আর এই সুযোগে সে কী দেখল, যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই বা তপনদের মতোই মানুষ। তাহলে এটা পরীক্ষাতে আসতেই পারে যে লেখক মানে তপনের কি ধারণা ছিল, যে লেখক মানে তপনের ধারণা ছিল আকাশ থেকে পড়া অন্য কোনো জীব। আকাশ থেকে পড়া জীব মানে মানে অলৌকিক কোনো জীব, কোনো প্রাণী, অর্থাৎ কোনো মঙ্গল গ্রহে থাকা কিংবা অন্য কোনো গ্রহে থাকা কিংবা আকাশে থাকা অন্য একটা প্রাণী। তবে তপনের বা লেখক হতে বাধা কি? এবার দেখো একটা আশাপূর্ণা দেবী আমাদের আশার আলো দিচ্ছেন, আমাদেরকে নিজেকে মোটিভেট করছেন, আমাদেরকে যে তপনের মাধ্যমে আমাদেরকে এটা বোঝাতে চাইছেন, যে তপন মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইছেন যে যদি নতুন মেসোমশাই লেখক হন, মানুষ হয়ে যদি লিখতে পারে, সেও তো মানুষ, আমিও মানুষ, তাহলে সে যদি লিখতে পারে তাহলে আমি কেন লিখতে পারবো না? আমাদেরকে এই ইচ্ছাটা, আমাদেরকে এই একটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষাটা রাখতে হবে। তাই তপন ভাবছি যে তপনের তাহলে আমার বা লিখতে বাধা কি, আমার লেখক হতে বাধা কি? আমার তো লেখা হতে কোনো বাধা নাই। যে মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। আচ্ছা, মেসোমশাই কলেজের প্রফেসর, কলেজের প্রিন্সিপাল, এখন তার ছুটি চলছে, আর সেই সুযোগেই কী করেছেন, শ্বশুরবাড়িতে কয়েকদিন ধরে আছেন, আর সেই সুযোগেই দিব্যি একখানা দিব্যা নিদ্রা দিচ্ছিলেন, অর্থাৎ দিনের বেলায় ঘুম দিচ্ছিলেন, একটা সুন্দর একটা ঘুম দিচ্ছিলেন দিনের বেলায়। ছোটো মাসি সেই দিকে ধাবিত হলো, অর্থাৎ ছোটো মাসি অর্থাৎ নতুন মেসোর স্ত্রী, মানে ছোটো মাসি কী করলো, সেই দিকে ধাবিত হলো, অগ্রসর হলো, সেই দিকে পা বাড়ালো। এরপর বলছে তপন অবশ্যই না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা, অর্থাৎ তপন একটু যেতে না দেবে না, তাই সে বলছে না, একটু সুর করে বলছে না, মানে যেতে নিষেধ করছে, বারণ করছে, কিন্তু বলছে কে শোনে কার কথা, অর্থাৎ তার কথা শুনলো না, চলে গেল। ততক্ষণে তো গল্প ছোটো মাসির হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। আর কি বলছে, যে ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, অর্থাৎ সে যে গল্পটি লিখেছে তপন একটি প্রথম গল্প লিখেছে, সেই গল্পটি কী করেছে, সেই গল্পটি ছোটো মাসি নিয়ে সোজা তার হাজব্যান্ডের দিকে, অর্থাৎ তপনের নতুন মেসোমশাইয়ের দিকে নিয়ে ধাবিত হয়েছে, এবং হইচই করে সে দিয়ে দিয়েছে। হইচই অর্থাৎ মানে হইচই একটু আওয়াজ করেছে, এবং আওয়াজ করে সে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে, অর্থাৎ দিবানিদ্রা দিচ্ছিলেন তাকে, সে নিদ্রা থেকে অর্থাৎ ঘুম থেকে জাগিয়ে তুলেছে এবং গল্পটি দিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, যে তপন উপরে বলছিল না, অর্থাৎ যেতে হবে না, দিতে হবে না, কিন্তু তপন মনে মনে কিন্তু আনন্দিত, পুলকিত মানে আনন্দিত, মনে মনে কী হয়েছিল, আনন্দিত হয়েছিল। মুখে করলেও, অর্থাৎ মুখে না করছে, কিন্তু মনে মনে সে আনন্দিত হয়েছিল। কারণ কি বলছে, যে লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছেই। এই লাইনটা আন্ডারলাইন করো, রত্নের মূল্য জহুরির কাছেই। কী হচ্ছে, কারণ হচ্ছে মানে মনে মনে কেন আনন্দিত হলো, তপন কেন মনে মনে আনন্দিত হলো, প্রশ্ন। তাহলে কেন, যে
তপন জানে যে লেখার মর্ম যিনি লেখক তিনি বুঝবেন, আদার্স অন্য কেউ সহজে বুঝবে না। তাই বলছে যে লেখার প্রকৃত মূল্য, লেখার যে এইটা গল্পটির যে মূল্য কতটুকু, লেখাটার যে মূল্য কতটুকু, দাম কতটুকু, সেটা যদি বুঝে তাহলে এই নতুন বিষয় বুঝবে। যে রত্নের মূল্য, কেননা কি রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন যদি ধরা হয় গল্পকে, লেখাকে, তাহলে জহুরি হলো লেখক। বোঝা গেল? কারণ হচ্ছে একজন জহুরি বলতে পারে রত্নটা কীরকম, রত্নটা খাদ আছে, রত্নটা অরিজিনাল না ডুপ্লিকেট, আসল না নকল, ইত্যাদি বিষয়। তাহলে তার জন্য এখানে বলছে যে রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি বুঝতে পারে রত্নটা কতটা মূল্যবান বা কতটুকু মূল্য রয়েছে রত্নের। এরপর বলছে একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে। একটু পরেই ছোট মেসো তপনকে ডেকে পাঠালেন এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো বেশ দিব্যি হয়েছে। বলছে যে তপনকে ডাকলেন এবং বলছেন তপনকে যে তোমার গল্পটা বেশ সুন্দর হয়েছে। কিন্তু এখানে কি বলছেন, আমাদেরকে আশাপূর্ণা দেবী বলছেন যে হয়তো নতুন বাড়িতে এসেছেন, তো নতুন শ্বশুরবাড়িতে এসেছেন, তাই শ্বশুরবাড়ি একটু মানুষজন শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে, এবং শ্বশুরবাড়ির ছেলে এটা, তাই বলছে শ্বশুরবাড়ির একটা ছেলেকে খুশি করতে যেন এই কথা বলছে যে তখন তোমার লেখাটা বেশ দিব্যি সুন্দর হয়েছে, খাসা হয়েছে। একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। একটু কারেকশান একটু সংশোধন অর্থাৎ গ্রহণ বর্জন করতে হবে, একটু সংশোধন করতে হবে, কিছু ভুল আছে, ভুলটা পরিমার্জনা করতে হবে, সেটা বলছেন। তাহলে এটা ছাপতে দেওয়া হবে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, অর্থাৎ তপন প্রথমে কি ভেবেছে, এটা ঠাট্টা, এটা তামাশা, তাকে বিহার কি করছে, তামাশা করছে। কিন্তু যখন দেখে যে মেসোর মুখে করুণার ছাপ, কিন্তু মেসোর মুখের দিকে তাকিয়ে দেখছে, মেসো একটু তার দিকে একটু অন্য রকম দরদের চোখ দিয়ে তাকাচ্ছে, করুণার ছাপ তার মুখে, যে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন তপন আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তার মনের ভিতরে একটা কাঁদো কাঁদো ভাবনা চলে আসে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে যে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, যে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। যে মাসি বলে যে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, তাই মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে, তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়া। তারপর বলছে মেসো তেমনি করুণার মূর্তিতেই বললেন যে তা দেওয়া যায়। আবার সেই করুণা অর্থাৎ সে ভালোবাসা স্নেহ নিয়েই বলছেন যে তা দেওয়া যায়। আমি বললে অর্থাৎ লেখক এখানে বলছেন যে আমি যদি বলি তাহলে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না, অর্থাৎ সে না করবে না, অর্থাৎ সে অবশ্যই এই গল্পটি ছাপিয়ে দিবে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। অর্থাৎ কি বললেন, নিজের জিম্মায় নিলেন যে ঠিক আছে তপন, আমি তোমার গল্পটি ছাপিয়ে দিব, আমি ছাপিয়ে দিতে চেষ্টা করব। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আন্ডারলাইন, আগে এটা আন্ডারলাইন করো, যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এখানে কোন কথার কথা, কোন কথাটার কথা বলা হয়েছে, আমরা পরে জানছি কোন কথাটার কথা বলা হয়েছে। যে সবাই তপনের গল্প শুনে হাসে, বলছে আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। অর্থাৎ কোন কথাটি উঠেছে, তপনের গল্প লেখার কথাটি উঠেছে। আর বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে, বিকেলে চায়ের টেবিলে তপনের গল্প লেখার কথাটি ওঠে। ক্লিয়ার? বলছে আর সবাই তপনের গল্প শুনে হাসে, সবাই তপনের গল্প শুনে কি করছে, হাসাহাসি করছে, তপনকে প্রহসন করছে। কিন্তু মেসো বলছেন যে না না, আমি বলছি যে তপনের হাত আছে, অর্থাৎ তপনের এই হাত আছে, হ্যাঁ তপনের লেখার একটা হাত আছে, তার একটা সৃজনশীল একটা ক্ষমতা আছে, সেটার কথা বলছে। যে তপনের সাহিত্যে একটা অধিকার আছে, সেহেতু অধিকার যদি না থাকে সে তো গল্প লিখতে পারবে না। কারণ কি বলছে, দেখো নচেত অর্থাৎ
তাছাড়া যে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানী গল্প লেখেন, নয় তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো ওর হবে। তাহলে লেখক কি বললেন এখানে, অর্থাৎ লেখক নতুন মেসমশাই বলছেন যে তপনের হাত আছে, অর্থাৎ তপনের গল্প লেখার একটা সৃজনশীল একটা ক্ষমতা আছে, তার নিজের একটা ইউনিক একটা চরিত্র আছে লেখার। তাই বলছেন যে কেননা এই বয়সের ছেলেরা বাল্য, তপন তো বাল্য, এই বয়সের ছেলেমেয়েরা যদি গল্প লিখতে বসে তাহলে রাজা রানী, ভূত পেতনি এই সমস্ত জিনিস নিয়ে, অ্যাক্সিডেন্ট, খুন, জখম, না খেতে পেয়ে মারা যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে লিখে। কিন্তু তপন এইসব কোনো বিষয় নিয়ে লিখেনি। তপন কী নিয়ে লিখেছে? তপন স্কুলে যে ভর্তি হয়েছিল সেই ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতিকে নিয়েই তিনি সে এই তপন গল্পটি রচনা করেছে। যে তপনের বিহ্বল, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, যে তপন বিহ্বল দৃষ্টিতে তাকাচ্ছে, এটা করুণা দৃষ্টিতে কেমনভাবে মানে তপন তাকাচ্ছে। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তারপর যখন ছুটি ফুরোলো তখন সে শ্বশুরবাড়ি থেকে সে বাড়ি চলে গেল, তখন সে গল্পটি নিয়ে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। তপন তখন কী করছে? কৃতার্থ, অর্থাৎ কৃতকার্যের অর্থ পাবে, মানে কবে সে তার গল্পটি ছাপানো হবে ইত্যাদি বিষয় নিয়ে, সে কবে সফল হবে এটা এই বিষয়টা নিয়ে সে কিন্তু বসে বসে দিন গুনছে, অর্থাৎ সে প্রতীক্ষায় অপেক্ষায় দিন গুনছে, অপেক্ষায় রয়েছে। এই কথাটা ভাবছে তপন দিন রাত। কোন কথাটা? তার গল্পটা কখন ছাপা হবে, কবে ছাপা হবে সেই বিষয়টা। কারণ তার মধ্যে একটা আবেগ কাজ করছে, সে একটা প্রথম গল্প লিখেছে, সেই গল্পটা কবে ছাপা হবে সেই বিষয় নিয়ে। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। আগে তো ছোট ছোট গল্প পড়েছে, শুনেছে, কিন্তু এখন তো সে বস্তা বস্তা মানে অহরহ গল্প সে পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই, মানে গল্প জিনিসটা আসলে কী সেই বিষয়টা জানতে তপনের কোনো বাকি নেই, মানে একদম পুরোটাই বুঝতে পেরেছে, জানতে পেরেছে। কিন্তু তার প্রথম লেখা গল্পটি তার এক আবেগ ঘন, তার জন্য সে কবে গল্পটি প্রকাশ হবে, কবে সেটা নিয়েছে সবসময় দিন রাত প্রতীক্ষায় আছে, চিন্তায় আছে। শুধু একটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। আর কি বলছে যে শুধু একটা বিষয় জানা ছিল না, গল্প বিষয়ে তার অনেক ধারণা ছিল, কিন্তু একটা বিষয় তার ক্লিয়ার ছিল না ধারণা, যে গল্প সহজ মানুষ, সহজ সাধারণ আমাদের মতোই মানুষে লিখতে পারে, এই বিষয়টা তার ক্লিয়ার ছিল না। নতুন মেসোকে দেখে এই বিষয়টা তার পরিষ্কার হলো। তবে আর পায় কে তপনকে, অর্থাৎ তপনকে আর কে পায়? তপন তো এবার শুরু করবে লিখতে, কারণ সে তো গল্প জিনিসটা বিষয় ভালো করেই জানে, গল্প জিনিসটা কী। কিন্তু গল্পটা যে আমাদের মতো মানুষ লিখে সেটাই তার ধারণা ছিল না, তাই সে গল্প লিখতো না। এটা যখন বুঝতে পারলো যে আমাদের মতোই মানুষ লিখে, তাই সে বলছে যে এবার তপনকে কে পায়, অর্থাৎ এবার আমাকে কে পায়, কে আমার সঙ্গে প্রতি জায়গায় নড়বে, আমিও শুরু করবো এবার লিখতে। দুপুরবেলা সবাই যখন নিথর মানে সবাই যখন চুপচাপ, তখন আস্তে আস্তে একটা খাতা, অর্থাৎ হোম টাস্কের খাতা, মানে বাড়িতে প্রশ্ন করার খাতা, বাড়িতে প্রশ্ন উত্তর করতে যায় স্কুল থেকে, সেই খাতা হোমওয়ার্কের, যে হোম টাস্কের খাতা, যে বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি। যেহেতু সে ছোটো ছেলে, বাচ্চা, সে পারল, তাই স্বাভাবিকভাবেই বাচ্চাদের আমরা যেখানে নিয়ে যাই অন্তত বই না হলে একটা মানে এক্সারসাইজ বুক খাতা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইরকমই তপনকে নিয়ে গেছে, তো হোম টাস্কের একটা খাতা নিয়ে গেছে। তো যে হোম টাস্কের খাতাটা নিয়ে একটা কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এবার আশাপূর্ণদেবী কী বলছেন যে তোমরা বুঝতে পারবে কিনা, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটাই শিওর, এটাই সঠিক যে সেই এক আসনে গল্প বসেই একটা গোটা গল্প সে লিখে ফেললো। এখানে আস্ত গল্প লিখে ফেললো, মানে গোটা গল্প লিখে ফেললো, পুরো গল্প। আর
এক আসনে, এক আসনে মানে একটি আসনে বসে। ধরো আমি তোমাদের সঙ্গে মানে ভিডিও করছি কিংবা তোমাদেরকে পড়াচ্ছি, আমি একটা আসনেই বসে, সেই আসনটা আমি চেঞ্জ করিনি, কিংবা চেঞ্জ যদি করি তাহলে এক আসন হবে না। চেঞ্জ না করে যদি একটা আসনই আমি 1 ঘন্টা হোক, আধ ঘন্টা হোক, কিংবা 10 মিনিট হোক, 5 মিনিট হোক যদি পড়াই, সেটা হলো এক আসন। এরকম এক আসনে বসেই সে তপন গল্পটি লিখে ফেলেছে। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। কি বলছে তাহলে তপনের কীরকম মানে প্রতিক্রিয়া হলো গল্পটি পড়ে? নিজের লেখা গল্প পড়ে তপনের প্রতিক্রিয়া হয়েছিল কীরকম? যে নিজের লেখা গল্প পড়ে তপনের প্রতিক্রিয়া হলো গায়ে কাঁটা দিয়ে উঠলো, সারা শরীরে একটা শিহরণ জেগে উঠলো এবং মাথার চুল খাড়া হয়ে উঠলো, মানে সর্বাঙ্গের শরীরের চুল যেন খাড়া হয়ে উঠলো। এ কী ব্যাপার? এটা কী ব্যাপার? সে বোধহয় বুঝতে পারছে না যে এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, যে সত্যি একদম গল্পের মতোই, মানে আমি যেরকম গল্প পড়ি, অর্থাৎ তপন তো অনেক গল্প পড়ে, সেই গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন? তার মানে কি তাহলে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন? তার মানে তপনকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকে বলে, ছোটো মাসি, আমি গল্প লিখেছি। এবং সে এই কথা ভাবলো যে তাহলে কি আমাকে লেখক বলা চলবে? আমি কি গল্প লিখে ফেলেছি? আজ তো একটা গল্প, মানে গল্পের মতো লাগছে, ইত্যাদি ইত্যাদি মনের ভিতর ভাবতে ভাবতে একটা মনের ভিতর একটা মানে আনন্দ তার মন থেকে একবার মানে প্রস্ফুটিত হলো, এবং সে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নেমে এসে তার ছোটো মাসিকে দিল গল্পটি। কী বলছে? এবং জোরে হাঁক মারে কী বলছে? ছোটো মাসি, আমি একটা গল্প লিখেছি। অর্থাৎ ছোটো মাসিকে আনন্দ সহিত সে বলছে, আমি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, ছোটো মাসি ওর চিরকালের, ওর অর্থাৎ এখানে তপনের, ছোটো মাসি তপনের চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। এটা আমাদের মনে রাখতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে তপনের ছোটো মাসি কত বছরের বড়? এমসিকিউ যদি দেয় বছর 8, 6, 7, 5 এরকম দিলেও তাহলে 8, যদি বলে 8, 5, 7, 2 তাহলে বছর 8 মানে 8। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই মেসোমাসির কাছে, ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। যেহেতু ছোটো মাসি তার প্রিয় এই বাড়িতে, তাই বলছে যে প্রথমে সে এই একটা সুখবর, ভয়ানক একটা সুখবর, ভয়ঙ্কর একটা সুখবর, সেই সুখবরটা কাকে দিল? আর তার মনের মানুষকেই, তার প্রিয় মানুষকেই। যেহেতু তার প্রিয় মানুষ এখানে নানির বাড়ির প্রিয় মানুষ হলো তার ছোটো মাসি, তাই সে ছোটো মাসিকেই বলল। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। বিয়ে করে ছোটো মাসি কীরকম হয়েছে? একটু মুরব্বি, একটু মোড়লের মতো, মানে গৃহ করতে যেহেতু একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে সে মানে একটা পুরো ফ্যামিলি চেঞ্জ হয়ে যেছে, এরকম সাধারণ স্বাভাবিক চেঞ্জ হবেই। তাই এখানে বলছে যে মুরব্বি হয়ে গেছে। মানে আগে সে যেন আমার প্রিয় বন্ধু বা বান্ধবী ছিল, কিন্তু সে এখন একটু কর্তি, মানে একটু পোড়া টাইপের হয়ে গেছে। তাই বলছে সে মুরব্বি এখন গৃহ কর্তি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলেই বেশ পিঠ চাপড়ানো শুরু বলল, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো? কি বলছে যে ছোটো মাসি যদি বিয়ে না হতো, মানে আগে যদি ছোটো মাসি হতো, তাহলে কিন্তু আমাকে এরকম কথা বলতো না। কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, সে একটু মুরব্বি হয়ে গেছে, কর্তি হয়ে গেছে, তাই সে কী বলছে যে গল্পটা পুরোটা না পড়ে একটু গল্প পড়েই সে আমাকে তাচ্ছিলের স্বরে বলছে যে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, মানে বেশ সুন্দর লিখেছিস রে, যে কোনোখান থেকে টুকলি করিস নি তো, মানে নকল করিস নি তো, সে কথা বলছে। যা ছোটো মাসি, ভালো হবে না বলছি। তখন কি বলছে? ছোটো মাসি, ভালো হবে না কিন্তু। যারে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, বস তোর মেসোমশাইকে দেখাই। কি বলছে? যারে বাবা, খেপছিস কেন? তুই খেপে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছিস কেন? যে জিজ্ঞাসা করছি, বই তো নয়। বলছে, আমি তো জিজ্ঞাসা করছি, এমনটা তুই করেছিস কি না? যে বস, তুই বস, আমি তোর মেসোমশাইকে দেখিয়ে আসি। কিন্তু গেলেনি কিন্তু গেলেনি, মানে একদম গেল আর ফিরে এলো না। কোথায় গল্পের সেই 8-60
ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি। কেউ প্রশ্ন করছে যে কোথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, অর্থাৎ তার যে গল্পটা যে রচনা করেছে তপন, সে গল্পটা গেলই বা কোথায়, মানে নিয়ে গেল তো নিয়ে গেল, আর ফিরে আসেনি। তাই বলছে গল্পটি গেল কোথায়, যার জন্য হা করে আছে তপন, তপন যে হা করে আছে সে গল্পটি কোথায় গেল? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, মামার বাড়ি থেকে বাড়িতে চলে আসলো, সেও এটা একটা জিনিস নিয়ে ভাবছে, মানে হা করে বসে আছে, অর্থাৎ সে অনেক প্রতীক্ষায়, অনেক ওয়েটিংয়ে, অনেক মানে অপেক্ষায় রয়েছে সেই গল্পটির জন্য। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। বাড়িতে তপনের নাম কি হয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। সবাই কি করছে? সবাই ঠাট্টা করছে, যেহেতু বলেছে তপনের নতুন মেসমশাই বলেছিল তোমার হাত আছে, হবে, তাই এখানে সবাই এখানে তাচ্ছিল্য করছে সেই কথাটাকে নিয়ে, সবাই ঠাট্টা করছে। দেখো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সমাজে এটাই, যে আমরা যদি ভালো কাজ করতে যাই, দেখো আমরা সমাজে অনেক খারাপ কাজ করি, কিন্তু খারাপ কাজ করলে আমাদেরকে নিষেধ করার কেউ থাকে না, বরং খারাপ কাজে আমাদেরকে প্ররোচনা দেওয়া হয়, উৎসাহ দেওয়া হয়। কিন্তু আমরা যদি ভালো কাজ করি তাহলে দেখবা সেখানে ভালো কাজে কিন্তু অনেক অনেক বাধা দেওয়া হয়। ভালো কাজে আমাদেরকে উৎসাহ দেওয়া হয় না, কিন্তু আমাদের বাধা দেওয়া হয়। কিন্তু খারাপ কাজে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়, কিন্তু বাধা দেওয়া হয় না, উল্টো এটা। তাই এখানে তপন যে নিজে একটা গল্প লিখেছে, সেই গল্পটা তাকে সাপোর্ট করবে, সবার সাপোর্ট পেলে সে তো এগিয়ে যাবে সামনের দিকে, কিন্তু সেটা না করে তার বাড়ির সমস্ত ফ্যামিলির সমস্ত মানুষই কিন্তু তাকে একটা তাচ্ছিল্য করছে, তাচ্ছিল্যের ভাবে সবাই কিন্তু যেন ঠাট্টা করছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। এখানে কিন্তু আমাদেরকে আশাপূর্ণা দেবী বলতে চাইছেন একটা জ্ঞান, যে যতই সমাজে তুমি যেদিকে তুমি এগিয়ে যাবে, তোমার সিদ্ধান্তে তুমি অটুটও থাকবে, অর্থাৎ অবশ্যই আমাদেরকে এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হতে হবে। ভুল সিদ্ধান্তের পথে যদি আমি যাই, তাহলে আমি একজিদ করে যে আমি এই সিদ্ধান্ত আমার সঠিক, আমার মনে হচ্ছে সঠিক, তো আমি যাব, সেটা করলে হবে না। আমাদেরকে ন্যায়ের দিক ভাবতে হবে। আমরা কোনো অন্যায়ের দিকে যাব না এবং খারাপ পথে যাব না, ভালো পথে যাব, এবং সেই ভালো পথে মানুষ হাজারো ব্যথা দিক, হাজারো বাধা দিক, কিন্তু আমরা সেই বাধাকে উপেক্ষা করে আমাদেরকে যেতে হবে। এটা বলতে চাইছেন যে এতগুলো বাড়িতে অর্থাৎ ফ্যামিলির সমস্ত মানুষ এইটুকু ছোট বাচ্চাটাকে দমানোর চেষ্টা করছে, তো গল্পটা লিখছে সেটা নিয়ে তাকে ঠাট্টা করছে, কিন্তু এই সমস্ত ঠাট্টা তামাশাকে উপেক্ষা করেই কিন্তু তখন আরও 2-3টি গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে। স্কুলের ছুটি যে ফুরিয়ে আসছে, হোম টাস্ক মানে স্কুলে যে মানে বাড়িতে পড়াশোনা করতে দিয়েছে, সেই সমস্ত পড়াশোনা যে তার হয়নি, মানে এখনও করা হয়নি, প্রস্তুত হয়নি, তবুও কিন্তু সে গল্প লিখছে, যেন নেশায় পেয়েছে, যেন তার গল্প লেখার জন্য একটা তার নেশা হয়ে গেছে। যে তারপর ছুটি ফুরলো, তারপর স্কুলের ছুটি ফুরিয়ে গেল, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ স্কুলে আবার রীতিমতো আগের মতোই পুনরায় পড়া বা পঠন পাঠন শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, মানে প্রথম গল্পটি যে লিখেছে, মানে নতুন মেসোকে দিয়েছে, সেই গল্পটি সম্পর্কে একেবারেই আশা ছাড়া হয়ে গেছে, মানে সে নিরাশায় হয়ে গেছে, যে আর পাবো না, এই গল্প আমার কাছে আর আসবে না। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল এক ঘটনা। বিষণ্ণ মন অর্থাৎ খারাপ মন নিয়ে, একটা দুশ্চিন্তা মন নিয়ে সে কী করছে, সে বসে আছে, এমন সময় ঘটল একটা ঘটনা। কোন ঘটনা ঘটলো এখানে, এটা আন্ডারলাইন করো, যে বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল একটা ঘটনা। তাহলে কোন ঘটনার কথা বলছে আমরা নিচে পড়বো, কোন ঘটনা গল্পটি অর্থাৎ তপনের লেখা গল্পটি ছাপানো হয়েছে, সেই ঘটনাটাই কথায় বলা হবে। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, অর্থাৎ ছোটো মাসি আর মেসো একদিন তপনদের বাড়িতে বেড়াতে গেলেন। হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা, হাতে একটা কি আছে, এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা। কেন হেতু মানে কারণ, সন্ধ্যাতারা নিয়ে গেল। তখন কিন্তু সেই সন্ধ্যাতারা পত্রিকাটা দেখি, যেহেতু তার মনের ভিতরে একটা সবসময় আশা যে আমার গল্পটি কবে ছাপাবে সেই মানে আশায় বিভোর ছিল, তাই সে এই সন্ধ্যাতারা পত্রিকাটা দেখেই কিন্তু তার গল্পটার কথা মনে পড়ে গেছে। তাই সে ভাবছে যে
কিন্তু এই তার কাছে পত্রিকা কেন, কারণ কি, সন্ধ্যা তারা নিয়েই বা আমাদের বাড়িতে কেন আসবে? যে বুকে রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকে রক্ত কিন্তু একটা নাড়া দিয়ে ওঠে, শিহরণ দিয়ে ওঠে, শিহরিত হয়ে ওঠে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? এখানে দাগ দাও, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। তাহলে তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটির কথাই, কোনটি মানে সুখের দিন কোনটি এখানে? তাহলে তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? সেটি হলো তপনের গল্পটি ছাপা, মানে তপন গল্পটি ছাপা হয়েছে সেই দিনের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু তাই কি সম্ভব? বলছে তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজারো হাজারো ছেলের হাতে ঘুরবে? বলছে তাই কি সম্ভব যে এরকম একটা সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা, অর্থাৎ তপনের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরে বেড়াবে? এটা কি সম্ভব? সেটা মানে মনের ভিতর প্রশ্ন আসছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। এটা আন্ডারলাইন করো যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এটা আন্ডারলাইন। যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, এখানে কোন অলৌকিক ঘটনার কথা বলা হচ্ছে? আমি প্রশ্ন মানে অ্যান্সার নিয়ে আলোচনা করছি না, প্রশ্নোত্তর পরে আলোচনা করব। তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, যে পৃথিবীতে এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে আমরা পরে অন্য কোনো ভিডিও আলোচনা করব। তবে আমরা পড়ে নিই পৃথিবীতে তাহলে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোনো অলৌকিক ঘটনা ঘটে বলছে আমরা পরে পড়ি, যে তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে তো প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। অর্থাৎ পৃথিবীতে অলৌকিক ঘটনা কোনটি? যে তার লেখা গল্পটি ছাপা হয়েছে, তপনের লেখা গল্পটি ছাপা হয়েছে। গল্পের নাম কি? প্রথম দিন, আর লেখক শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, না সারা বাড়িতে হই হট্টগোল, একটা আনন্দের রোল পড়ে গেল, শোরগোল অর্থাৎ হইচই পড়ে গেল, আওয়াজ হলো তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে, মানে তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে, এই বিষয়টা নিয়ে সারা বাড়িতে একটা আওয়াজ হইচই হতে শুরু করলো। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ তপনের নতুন মেসো আছে, লেখক মেসো, সে গল্পটি ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে, সকলে একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে। তো কি বলছে যে চমৎকার লিখেছে, সবাই কিন্তু চোখ বোলাচ্ছে একবার করে গল্পটি, এবং দেখে বলছে বাহ সুন্দর হয়েছে, গল্পটি সুন্দর লিখেছে। মেসো অবশ্যই মৃদু হাসছেন আর বলেন যে মেসো একটু মুচকে হাসছে, মৃদু হাসে মানে মুচকে হাসে, মানে একটু করে হাসছে। হাসিতে কি বলছেন যে একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্যই, মানে গল্পটা হ্যাঁ ভালো হয়েছে অবশ্যই, কিন্তু একটু কারেকশন করতে হয়েছে, মানে একটু কারেকশন করতে হয়েছে। তারপর যে নেহাত তো কাঁচা হাত, সে তো মানে প্রথম গল্প লিখেছে, সেহেতু তার হাত তো একটু মানে দুর্বল আছে, তাই তার এরকম ভুল হয়েছে, তাই আমাকে কারেকশন সংশোধন করতে হয়েছে। মাসি বলে তা হোক, নতুন অমন হয়। মাসি বলছেন তা হোক, তা হবে, তা হতেই পারে, যেহেতু নতুন তো বলছে। ক্রমশ ও কথা ছড়িয়ে পড়েছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়েছে। কোন কথা? ও কারেকশন কথা হচ্ছে, কারেকশন করে দিয়েছে। কে কারেকশন করে দিয়েছে? নতুন মেসোমশাই। বাবা বলেন তাই, নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। দেখো বাবা কি বলছে যে তাই, তা নইলে ফট করে গল্প লিখলো, মানে এত তাড়াতাড়ি গল্পটা লিখলো এবং গল্পটা ছাপা হয়ে গেল, এই তো যার মানে কারেকশন করা। মেজো কাকু বলছেন তাও ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। মেজো কাকু বলছেন যে তপনের মতো একটা মেসো থাকা কিন্তু মন্দ নয়, কারণ আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, আমাদের যদি থাকতো আমরা চেষ্টা করে দেখতাম। এখানে কিন্তু আবার সবাই কিন্তু তাচ্ছিল্য করতে শুরু করলো, কারণ একটা কথা শুনেছি তারা যে কারেকশন করতে হয়েছে গল্পটি, এই কারেকশনের কথা শুনে বাবা কাকা দেখো সবাই তাচ্ছিল্য করছে তাকে। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়।
মেসো শুধু মেসো কফি খাচ্ছেন এবং ছোটো মেসো কিন্তু একদম সুন্দরভাবে আরাম করে বসে বসে কী খাচ্ছেন, ডিম ভাজা আর চা। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা। আজ অন্য কোনো গল্প নেই বাড়িতে, সবাই একটা গল্পই করছে। কোন গল্প? তপনের লেখা গল্প এটা নিয়ে। আর তপনের নতুন মেসোর মহত্বের কথা, আর তপনের নতুন মেসোর একটা মহত্ব, বিশাল বড় যে গুণ, সেই গুণটার কথাই চলছে। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো, অর্থাৎ তার কি তপনের লেখা গল্প তপনের নতুন মেসোমশাই যদি না যেত, তাহলে কি এই সম্পাদক অর্থাৎ সন্ধ্যাতার পত্রিকার সম্পাদক আঙুল দিয়ে নাড়তো? না, নাড়তো না, গল্পটা ছাপা হতো না। এটা নিয়ে সবাই কিন্তু আলোচনা করছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এসবের মধ্যে, এইসব কথার মধ্যে, এইসব কথা শুনে তপন যেন কোথায় একটা হারিয়ে গেছে, তপনের মাথাটা যেন কাজ করছে না। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। এটা আন্ডারলাইন করো, যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা তা খুঁজে পায় না। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ, ভয়ঙ্কর একটা ভয়ানক একটা আনন্দ পেয়ে থাকে, আনন্দ পাওয়ার কথা, সেই আনন্দটুকু কিন্তু সে খুঁজে পেল না। কেননা চারিদিকে তার সমালোচনারই কথা এবং গল্পটি কারেকশন করেছে সেটার কথা এবং নতুন মেসোরের মহত্বের কথা, তপনের কথা নেই। তাই তপন বলছে যে তপনের যে যতটুকু আনন্দ পাওয়ার কথা ছিল, সেই আনন্দটুকু, তাই সেই ক্রেডিটটুকু যেন তপনের নতুন মেসরি হয়ে গেছে, তাই তপন সেই আনন্দটুকু খুঁজে পায়নি। এরপর বলছে যে অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। কি বলছে মা? অনেকক্ষণ পরে সবাই গল্প হলো, সবাই সমালোচনা করা হলো, এরপর মা ধমক দিয়ে বলছে যে কই নিজের লেখা গল্প পড়ার পর দেখি তপন, আমি শুনি। বলছে বাবা তোর পেটে এত বুদ্ধি আছে বাবা, তুই পড়। যতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন কিন্তু এতক্ষণ পর্যন্ত কিন্তু নিজের লেখা গল্পটা যে দেখবে সেই সুযোগও তার হয়ে ওঠেনি। কারণ হচ্ছে বাড়ির সবাই দেখছে, দেখাতে ব্যস্ত, কিন্তু তপন বাদে। এতক্ষণেকার সে তপন কি পেয়েছে? গল্পটি তার হাতে পেয়েছে। মা বলেন কই পড়, লজ্জা কি, বই পড় সবাই শুনি। কি বলছে? মা বলছে যে কই পড়, বই পড়। বলছে লজ্জা কি? বলছে লজ্জা কিসের লজ্জা, পড় সবাই শুনি, সবাই মিলে আমরা শুনি, তুই পড়। তপন লজ্জা ভেঙে পড়তে যাই। তপন তোর কী করলো, লজ্জার মাথা খেয়ে অর্থাৎ লজ্জা ভেঙে ফেলে কী করলো, তখন গল্পটা পড়তে শুরু করলো। যে কেসে গলা পরিষ্কার করলো, একটু কেসে নিল এবং গলা পরিষ্কার করে নিল। কিন্তু কিন্তু পড়তে গিয়ে অবাক, এ কী দেখো এখানে বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এ কী, সে অবাক হয়ে গেছে, অবাক সূচক বিস্ময় সূচক একটা বাক্য, এ কী, কিন্তু এটা কেন, কিসের জন্য, যে এসব কী পড়ছে তপন? আমি এসব কী পড়ছি, এ কার লেখা, এসব লেখা কার? বলছে এর প্রত্যেকটি লাইন তো নতুন আর্ন করা। বলছে নতুন একটা লাইন, এরকম নতুন লাইন তো আমি লিখিনি। এমন লাইন সে তপন পড়ছে নিজের নামে, যে বলছে এই সমস্ত লাইন তো আমি লিখিনি, নতুন, একদমই নতুন, পিওর একদম নতুন। বলছে তপনের অপরিচিত, তপন তো বলছে আমার এই লাইনগুলোর সঙ্গে আমার কোনো পরিচিত নাই। বলছে এর মধ্যে তপন কোথায়? বলছে এর মধ্যে তপন কোথায়? তার মানে মেসো তপনের গল্পটি আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন। যে তার মানে সবাই তো শুনছে যে কারেকশন করেছে, সে শুনলো সবার মুখে যে একটু কারেকশন করতে হয়েছে, অবশ্যই একটু আধটু হয়তো করেছে, কিন্তু পড়তে গিয়ে দেখছে কোনো লাইনের সঙ্গে ভালো মিলছে না। তাই সে কি বলছে, যে তাহলে কি তো আমার লেখা গল্পটি মেসোমশাই পুরোটাই আগাগোড়ায়, অর্থাৎ পুরোটাই প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি কারেকশন করেছে? বলছে নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে? বলছে নতুন করে কি আবার তাহলে লিখেছেন নিজের পাকা হাতে পাকা কলমে? অর্থাৎ নিজের তো পাকা হাত, নিজে তো বড় ধরনের একটা লেখক, তাই সে নিজের হাত দিয়ে লিখেছে। তপন আর পড়তে পারে না, তখন মুখ বন্ধ হয়ে আসে, গলা থেকে শব্দ ফুরিয়ে আসে।
বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, তারপর আবার তাকে ধমক দেওয়া হয় যে কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, যে তোর যে দেখি একদম পায়া ভারী হয়ে গেলো, মানে তোর মানে অনেক আদর বেরিয়ে গেল, কদর বেরিয়ে গেল, এটা বলতে চাইছে। তোর অহংকার বেরিয়ে গেল, অহংকারের এখানে কথা এখানে হচ্ছে পায়া ভারী হয়ে গেল। ওই সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, সবাই শুনতে চাইছে, সবাই শুনবে, আর তুই এখন পড়ছিস না। বলছে না, নাকি অতি আহ্লাদে বাক্য করা হয়ে গেল, যে নাকি অতি আহ্লাদে মানে অতি আনন্দেতে, অনেক আনন্দে তুই বাক্য করা হয়ে গেলি, এটা বলে আবার তার ছিল করতে শুরু করছে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপন তারপর কি করলো, তপন এবার শুরু করলো গড়গড় করে পড়তে, অর্থাৎ সে রিডিং পড়তে শুরু করলো। এবার সে রিডিং পড়তে শুরু করেছে, গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তপনের কোনো মাথাতেই কাজ করে না, মাথাতে ঢোকে না, মস্তিষ্কে ঢোকে না যে তপন কি পড়ছে, কার লেখা পড়ছে। তবুও সে পড়ে যায়, কারণ সে বাধ্য হয়ে পড়ে যাচ্ছে, তবু ধন্যি পড়ে যাচ্ছে, তবু সে কী করে দিব্যি পড়ে যাচ্ছে। আর একবার রব ওঠে তপনের, লেখক মিশু তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আর একবার কি রোল উঠলো, কিসে রব উঠলো, রব মানে এখানে আওয়াজ উঠলো, কলে রব উঠলো কি, যে তপনের লেখক মেসোমশাই, অর্থাৎ নতুন মেসোমশাই নাকি তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছেন। এই কথাটি আবার পুনরায় কি হলো, আওয়াজ হলো, ধ্বনিত হলো, বেজে উঠলো, জেগে উঠলো। তপন বইটা ফেলে রেখে চলে যায়, তখন গল্প বইটা ফেলে রেখে চলে গেল। তখন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। প্লিজ আন্ডারলাইন, যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটা এই লাইনটা থেকে তোমরা বড় প্রশ্ন করবে। মনে হচ্ছে তপনের কি মনে হলো, যে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের তাহলে কথা বলা হচ্ছে এখানে, সে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো কোন সাধারণ একটু বলে দিই, কোন দিনের কথা বলছে, যে দিন তো সে শুনলো যে নিজের নামই গল্প লেখা, মানে গল্পের নাম মানে লেখকের নাম নিজের, অর্থাৎ নিজের নামে অন্য লেখা গল্প পড়তে হচ্ছে, এবং তাকে চারিদিক থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে, মানে নিজের ফ্যামিলি থেকে, সবার থেকে মানে তাচ্ছিল্য, অপমান শুনতে হচ্ছে। আর এটাই বলছে যে তার সবচেয়ে জীবনের দুঃখের দিন, যে তা জানে না তপন জানে না, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। বলছে এই দুঃখের মুহূর্তে, তার এই দুঃখে, কষ্ট, অপমানের মুহূর্তে সে একটা সংকল্প করলো, মনের ভিতরে একটা মানে দৃঢ় প্রতিজ্ঞা করলো। সে কীরকম প্রতিজ্ঞা করলো, সিদ্ধান্ত নিল যে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। বলছে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক। দেখো এখানে কিন্তু মারাত্মক একটা লাইন তুলে ধরছেন, যে তপন কীরকম একটা গভীরভাবে সংকল্প করলো, তপন একটা কী সংকল্প করলো, কী একটা মানে মনকে মানে প্রতিজ্ঞা করলো মনের ভিতরে, যে এটাই প্রতিজ্ঞা করলো যে আমি যে সিদ্ধান্ত অটুট রয়েছি, সেই সিদ্ধান্তে আমি অটুট থাকবো, মানে সেটা যদি হয়, মানে ক্রেডিট, যেহেতু গল্প লেখা ক্রেডিট আমার, তাই মূল্য পাওয়ার ক্রেডিটও আমার। তাই যদি গল্পটি লিখতে পারি আমি যাব, আমি ছাপিয়ে দিয়ে আসবো, আর যেন আমাকে না শুনতে হয় যে অমুক, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই কিংবা আরও এরকম অন্য কোনো আদার্স কোনো লেখক, কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদিরা বা এরা কী করেছে, যে আমার গল্প মানে তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে, এই কথা যেন না শুনতে হয়। তাই সে বলছে, তাই একটা প্রতিজ্ঞা করলো যে নিজের লেখা নিজেই ছাপতে দেবে, নিজে যদি কোনোদিন লেখে তা নিজেই যাবে ছাপতে দিতে, যদি ছাপানো হয় তাহলে ছাপানো হবে, না হলে না হবে। যে তপনের যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, তপনকে যেন এই কথা না শুনতে হয় যে অমুক মানে এখানে মানুষের নাম হতে পারে, যে কোনো মানুষ, যেমন এখানে ছাপিয়ে দিয়েছে কে, অমুক মানে এখানে নতুন মেসোমশাই যে তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, তপনকেও যেন এই কাজটা না করতে হয়, যে নিজের নাম লেখা প্রথম দিন শ্রী তপন কুমার রায়, এবং পড়ছে তখন তার নতুন মেসোমশাই লেখা। তাই বলছি এটা পড়ে সে আঘাত পেয়েছে, অপমানিত হয়েছে, তাই তার দুঃখের দিন হলো। তাই সে বলছে যে এইরকম যেন অবস্থা আমার না হয়, বলছে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানিত, তার চেয়ে দুঃখ, এটা আন্ডারলাইন করা শেষের লাইনটা, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কোনটা,
কোনটা তাহলে কোনটাকে দুঃখের কোনটাকে অপমানের বলছেন? যে নিজের নামে অন্য লেখাপড়া, এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এটাই বলছে যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের, এরকম অপমানের চেয়ে আর কিছু হতে পারে না। তো এর ছিল তোমাদের আজকের ভিডিওর মূল আলোচনা বিষয়। আশা করব ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ। এর সঙ্গে বলে রাখি যে তোমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে এই কবি পরিচিতিটা একটু জেনে নেবে। দেখো আমি কবি পরিচিতিটা বললাম না, তো কবি পরিচিতি সম্পর্কে তোমরা তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে। আশাপূর্ণা দেবীর জন্ম মৃত্যু সালটা মনে রাখবে এবং কোথায় জন্মগ্রহণ করেছে সেটা মনে রাখবে এবং কয়েকটি বই অর্থাৎ কয়েকটি গ্রন্থের নাম তোমরা মনে রাখবে। যেমন এখানে আছে অনেকগুলো বই, সেই সমস্ত বইগুলোর নাম তোমরা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর সবাই আমাদের পাশে থেকো।